আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন ইজি ট্রিক্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা বাস্তব সংখ্যা তৃতীয় পর্বে তোমাদের অনুশীলনী একের বাস্তব সংখ্যা অনুশীলনী একের যে 8টি নৈর্ভিত্তিক আছে 8টি নৈর্ভিত্তিক আমি ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেব। যারা আমার বাস্তব সংখ্যার প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখোনি অবশ্যই প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখে এসে যদি তোমরা এই পর্বটি দেখো তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে প্রথম ও দ্বিতীয় পর্বটি সম্পূর্ণ দেখে এসে এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ তোমাদের এই 8টি নৈর্ভিত্তিক নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? ক নাম্বার দেওয়া আছে 0.√3 0.3 উপর পৌনঃপুনিক। খ নাম্বার দেওয়া আছে 16/9 গ নাম্বার দেওয়া আছে √8/27 3। ঘ নাম্বার দেওয়া আছে 5/√3। তো ক নাম্বারে দেওয়া আছে দেখো 0.3 উপরে পৌনঃপুনিক। সো এটাকে মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q ≠ 0, যেখানে q এর মান 0 হতে পারবে না, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তো চলো দেখি এটাকে p/q আকারে প্রকাশ করা যায় কি না। দেখো দশমিকও যদি উঠায় দেই, পৌনঃপুনিকও যদি তুলে দেই, তাহলে থাকে 0.3। তার মানে হচ্ছে সামনের জিরোর দাম নাই, তোমরা জানো 0। এইবার দেখবা পৌনঃপুনিক নাই কয়টা সংখ্যার উপরে? দেখো পৌনঃপুনিক নাই শুধু শূন্যর উপরে, তাহলে বিয়োগ হবে 0। মানে পৌনঃপুনিক যে সংখ্যাগুলোর উপরে থাকবে না সেটা বিয়োগ হবে, এবং এখানে হবে দশমিক। পৌনঃপুনিক উঠায় দিলে যা থাকবে তাই হবে। আর এবার হরের ক্ষেত্রে দেখবে পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপরে? পৌনঃপুনিক আছে 3-র উপরে, দশমিকের পর, শুধু দশমিকের পর পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপরে? শুধু 3-র উপরে পৌনঃপুনিক আছে। যদি দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকতো তাহলে ওই কয়টা শূন্য হতো, আর যে কয়টা পৌনঃপুনিক দশমিকের পর যে কয়টা পৌনঃপুনিকওয়ালা সংখ্যা থাকবে সেই কয়টি 9 হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসে দেখো 3/9। তার মানে এটাকে p/q আকারে প্রকাশ করা যায়। এটি উত্তর 9। খ নাম্বার দেখো কি দেওয়া আছে √16/9। দেখো এটাকে আমরা 16কে লিখতে পারি, 4-এর উপরে পাওয়ার, 9কে লিখতে পারি 3-র উপরে বর্গ, 3-র উপরে বর্গ। আর দেখো রুটের মান হাফ, এটার উপরেও যেহেতু রুট ছিল এখানে হাফ, এটার উপরেও যেহেতু রুট ছিল তাহলে এখানেও হাফ। দেখো এই 2 এর নিচে মনে মনে 1 আছে, এই 2 এর নিচেও মনে মনে 1 আছে, উপরে নিচে 2 কাটাকাটি যায়, থাকে হচ্ছে 4/3। দেখো খ নাম্বারেকেও p/q আকারে প্রকাশ করা যায়, তাই খ নাম্বারও অ্যান্সার নয়। গ নাম্বার দেখো কি দেওয়া আছে 8/27, এখানে 3 দেওয়া আছে। সো আমরা 8কে লিখতে পারি 2^3, 27কে লিখতে পারি 3^3। আর দেখো এখানে যেহেতু 3 আছে তাহলে 1/3 হবে, 1/3 হবে। এখানে যাই থাকবে 1/ তাই হবে। যদি এখানে থাকতো, ধরো এখানে রুটের উপরে যদি থাকে 7, তাহলে হবে রুটের মানটা কি হবে 1/7। যদি এখানে 8 থাকে তাহলে হবে 1/8, মানে এখানে যা থাকবে 1/ তাই হবে। তো দেখো এইটা এই 3-র নিচে মনে মনে 1 আছে, এই পাওয়ার 3-র নিচে মনে মনে 1 আছে, এই পাওয়ার 3-র নিচে মনে মনে 1 আছে। 3 3 উপরে নিচে কাটাকাটি যায়, থাকে তাহলে
টু ডিভাইডেড থ্রি। তার মানে এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু এই ঘ নাম্বারকে দেখো কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তোমরা ক্যালকুলেটরে 5/√3 দিয়ে দেখবে অসংখ্য সংখ্যা আসবে, যেটাকে আমরা পি বাই কিউ আকারে কখনোই প্রকাশ করতে পারবো না। তাই অ্যান্সার হবে 5/√3। দেখো 2 নম্বর প্রশ্নটি আছে, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলে? দেখো 1 2 3 4 5 6 ডট 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 চলতেই থাকবে, 7 8 9 10। এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার। সো এ বি সি ডি এর ABCD চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মান ধরে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পাবো। সো এর মান ধরলাম 1, বির মান ধরলাম 2, সির মান ধরলাম 3, ডির মান ধরলাম 4। এবার আমরা ক্যালকুলেশন করে দেখব কোনটাতে একটি পূর্ণবর্গ সংখ্যা আসে। দেখো ক নাম্বারে দেওয়া আছে এ বি সি ডি। দেখো এ বি সি ডি গুণন অবস্থায় আছে, তাহলে এর মান ধরেছিলাম 1, ইন্টু বির মান ধরেছিলাম 2, ইন্টু সির মান ধরেছিলাম 3, ইন্টু ডির মান ধরেছিলাম 4। তাহলে গুণন করলে কি আসে? 2 অক্ষে 2, 3 2 6, 4 6 24। দেখো 24 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। খ নাম্বার কি দেওয়া আছে? দেখো খ নাম্বার দেওয়া আছে এ বি প্লাস সি ডি। আমরা এর মান ধরেছি 1, ইন্টু বির মান 2, প্লাস সির মান ধরেছি 3, ইন্টু ডির মান ধরেছিলাম 4। 2 অক্ষে 2, প্লাস 3 4 12, 2 আর 12 হয় 14। দেখো 14ও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো গ নাম্বারে দেওয়া আছে এ বি সি ডি প্লাস 1। দেখো এর মান ধরেছি 1, ইন্টু বির মান 2, ইন্টু সির মান 3, ইন্টু ডির মান 4, আর এই প্লাস 1। দেখো 2 অক্ষে 2, 3 2 6, 4 6 24, আর হচ্ছে প্লাস 1 ইজ ইকুয়াল টু 25। দেখো 25 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। 25 5 এর উপর বর্গ ইজ ইকুয়াল টু 25। তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 25। আর ঘ নাম্বার ক্যালকুলেশন করলে আসবে এ বি সি ডির মান আসবে 24, আর 1 মাইনাস করলে আসবে 23। তার মানে ঘ নাম্বারও নয়, আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার এ বি সি ডি প্লাস 1। দেখো 3 নম্বর প্রশ্নটি আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই সেটাকে মৌলিক সংখ্যা বলে। দেখো 1 থেকে 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 পর্যন্ত দেখো এই একটা মৌলিক সংখ্যা। এই 2 এর দেখো 2 এর 2 এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, তাই 2 একটি মৌলিক সংখ্যা। 3 দেখো 3ও 3 ইন্টু 1। দেখো 3ও 3 এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। দেখো 5 ইন্টু 1। 5এরও 5 আর 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, তাই 5ও একটি মৌলিক সংখ্যা এবং
7, দেখো 7, 7 ইন্টু 1, 7-এরও 7 এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, এক থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 নাম্বার। দেখো 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 4-এর কিন্তু 2 এবং 4 গুণনীয়ক আছে এবং একক গুণনীয়ক আছে। 6-এর দেখো 3 এবং 2 গুণনীয়ক আছে এবং 1 গুণনীয়ক আছে। 8-এর দেখো 2, 4 এবং 8 গুণনীয়ক আছে। 9-এর দেখো 3, 1 এবং 9 গুণনীয়ক আছে। 10-এর দেখো 5, 2 এবং 1 গুণনীয়ক আছে। তার মানে 2-এর 2 এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। 3 এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। 5-এর 5 এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই এবং 7-এর 7 এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। তাই আমাদের 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে খ নাম্বার 4টি। 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে এবং তোমরা মনে রাখবে একমাত্র জোড় এবং সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 ব্যতীত অন্য কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো 4 নম্বর প্রশ্নটি আছে, কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক কিন্তু খণ্ডিত নয়, তাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলো এবং ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু খণ্ডিত নয়, ভগ্নাংশ আকারে থাকবে না, সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। কিন্তু পূর্ণ সংখ্যার সেট দেখো, পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 0, 1, 2, 3, 4, ... চলতেই থাকবে। 0, -1, -2, -3, -4... চলতেই থাকবে। এটাই হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। তাই আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার, -2, -1, 0, 1, 2। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্নটি আছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে 1 নাম্বার, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যাকে বর্গ করলে একটি বিজোড় সংখ্যা হবে। তো দেখি চলো বিজোড় সংখ্যাকে বর্গ করলে বিজোড় হয় কিনা। 1 কে বর্গ করলে 1 হয়, 1 একটি বিজোড় সংখ্যা এবং বর্গ করলে 1 হয়, 1ও একটি বিজোড় সংখ্যা। 3 একটি বিজোড় সংখ্যা, 3 কে বর্গ করলে 9 হয়, 9ও একটি বিজোড় সংখ্যা। 5 একটি বিজোড় সংখ্যা, 5 কে বর্গ করলে 25 হয়, 25ও একটি বিজোড় সংখ্যা। 7 একটি বিজোড় সংখ্যা, 7 কে বর্গ করলে 49 হয়, 49ও একটি বিজোড় সংখ্যা। 9 কে বর্গ করলে 81 হয়, 9ও একটি বিজোড় সংখ্যা, 81ও একটি বিজোড় সংখ্যা। 11 কে বর্গ করলে 121 হয়, 11ও একটি বিজোড় সংখ্যা, 121ও একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার ক্ষেত্রে 1 নম্বর বাক্যটি সঠিক। 2 নম্বর বলা আছে, দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল, দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতকগুলো জোড় সংখ্যা হবে। দেখো 2 একটি জোড় সংখ্যা এবং 4 একটি জোড় সংখ্যা, 2 এবং 4 গুণন করলে 8 হয়। দেখি 8 এর গুণিতকগুলো সব জোড় সংখ্যা আসে কিনা। 8 × 1 8, 8 একটি জোড় সংখ্যা। 8 × 2 16, 16ও একটি জোড় সংখ্যা। 8 × 3 24, 24ও একটি জোড় সংখ্যা। 8 × 4 32, 32ও একটি জোড় সংখ্যা। অর্থাৎ 8 এর সাথে গুণিতকগুলো প্রত্যেকটাই জোড় সংখ্যা আসছে। তার মানে 2 নাম্বার বাক্যটিও সঠিক। দুইটি জোড় সংখ্যার গুণফল, 8 হয় এবং তার গুণিতকগুলো সব জোড় আসে। অর্থাৎ 2 নাম্বার বাক্যটিও সত্য। বাস্তব সংখ্যার ক্ষেত্রে 2 নাম্বার বাক্যটিও সত্য। 3 নাম্বার বলা আছে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু তার বর্গমূল মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাকে মূলদ সংখ্যা বলে, যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0, যেখানে কিউ এর মান 0 হতে পারবে না। দেখো 2 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তার বর্গমূল করলে 1.414221 ডট 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 চলতেই থাকে, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, এটি মূলদ সংখ্যা নয়। তাই √2 একটি মূলদ সংখ্যা নয়। √3 দেখো, √3 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো এটাকে বর্গমূল করলে 1.73205008 ডট 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 চলতেই থাকে, অর্থাৎ এই অঙ্কটাকে কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যদি দশমিকের পর রিপিট করতো, যেমন 7373 রিপিট করতে থাকতো, তাহলে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম। অথবা সসীম থাকতো, সসীম দশমিক যদি থাকতো, তাহলে সেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম। কিন্তু এই অসীম অনাবৃত্ত দশমিক আছে, এই কারণে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এইরকম 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, 7 কেও বর্গমূল করলে 2.6457513 ডট 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 চলতেই থাকে, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই কারণে এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ 3 নাম্বার বাক্যটি ভুল। আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে 1 ও 2। দেখো 6 নাম্বার প্রশ্নটি বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিচের কোন সংখ্যা দ্বারা সর্বদাই বিভাজ্য, মানে নিঃশেষে বিভাজ্য করা যাবে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো দেখো, যেমন 1 2 3 4 5 6 7 ডট 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 চলতেই থাকবে, এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো আমরা প্রথম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল করে দেখি কোনটি দ্বারা বিভাজ্য হয়। প্রথম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3, এদের গুণফল হয় 3 2 6। দেখো প্রথম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3, গুণ করলে হয় 6। 6 কে দেখো 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, 6 দ্বারা দেখো 6 দ্বারা 6 কে নিঃশেষে বিভাজ্য করা যায়, 6 দ্বারা করা যায়, 7 দ্বারা করা যায় না, 11 দ্বারাও করা যায় না, তার মানে 6। আমরা আরো কয়েকটি সংখ্যা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে দেখতে পারি, যেমন 7 8 9। দেখো এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত আসে, দেখো 7 ইন্টু 8 ইন্টু 9 আসে 504। দেখো 504 কে 5 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করা যায় না, 11 দ্বারাও ভাগ করা যায় না, 6 দ্বারা দেখো 504 ভাগ 6। দেখো 6 দ্বারা এটাকেও ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়, 6 দ্বারা বিভাজ্য করা যায়, অর্থাৎ আমাদের 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। 6 দ্বারা 3টি ক্রমিক, যে কোনো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে একমাত্র 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। দেখো 7 নাম্বার প্রশ্নটি বলা আছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দেখো জোড় ক্রমিক সংখ্যা কোনগুলো, 2 4 6 8 10 12 14 ডট ডট 16 18 20 এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। দেখো আমরা এর মান যদি ধরে নেই 2, বির মান ধরে নেই 4, তাহলে এগুলো ক্যালকুলেশন করে দেখব কোনটাতে বিজোড় সংখ্যা আসে। দেখো এর মান ধরেছি 2, 2 কে বর্গ করলে আসে 4, তার মানে এটিও জোড় সংখ্যা, হতে হবে বিজোড় সংখ্যা। বির মান ধরেছি 4, খ নম্বরে বির মান ধরেছিলাম 4,
4 কে যদি বর্গ করি, 4 বি এর উপর যেহেতু বর্গ আছে, স্কয়ার আছে, তো 4 কে বর্গ করলে আসে 16। দেখো 16ও কিন্তু একটি জোড় সংখ্যা, অর্থাৎ এটিও অ্যান্সার হবে না। গ নাম্বার আছে, দেখো গ নাম্বার আছে a স্কয়ার প্লাস 1। দেখো এর মান ধরেছিলাম আমরা 2, তার উপরে বর্গ 1 প্লাস 1। দেখো 2 কে বর্গ করলে আসে 4 প্লাস 1, দেখো আসে 5। দেখো 5 কিন্তু একটি বিজোড় সংখ্যা। এবার গ নাম্বার করে দেখি, গ নাম্বারে দেওয়া আছে বি স্কয়ার প্লাস 2। দেখো বি এর মান ধরেছিলাম 4 আর প্লাস 2। 4 কে বর্গ করলে আসে 16 আর প্লাস 2 করলে আসে 80। অর্থাৎ ক নাম্বারে আসে 4, খ নাম্বারে আসে 16, গ নাম্বারে আসে 5 এবং ঘ নাম্বারে আসে 18। অর্থাৎ 5 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? নিচের এটি হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্নটি বলা আছে a ও b দুইটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অর্থাৎ a ও b একটি পূর্ণ সংখ্যা এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ধরলাম আমরা এর মান একটি পূর্ণ সংখ্যা 2, b এর মান একটি পূর্ণ সংখ্যা 3। তাহলে ক নাম্বারে দেওয়া আছে দেখো মাইনাস এ বি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে মাইনাস এ বি যোগ করলে কি হয়? দেখো ক নাম্বারে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে যোগ করতে হবে মাইনাস এ বি, অর্থাৎ আসে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি। দেখো এর মান ধরেছি আমরা 2, তার উপরে বর্গ, b এর মান ধরেছি 3, তার উপরে বর্গ মাইনাস এর মান ধরেছি 2 ইনটু b এর মান ধরেছি 3। 2 কে বর্গ করলে আসে 4 প্লাস 3 কে বর্গ করলে আসে 9 মাইনাস 3 দুগুণ 6, অর্থাৎ 13, 4 আর 9 যোগ করলে হয় 13 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 7। দেখো 7 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ আমাদের ক নাম্বার অ্যান্সার হবে না। খ নাম্বারে দেখি, খ নাম্বারে দেওয়া আছে এ বি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটা যোগ করব, যেহেতু যোগ করতে বলছে, যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো, অর্থাৎ a b যোগ করব। a b যোগ করলে দেখো এর মান ধরেছি আমরা একটি পূর্ণ সংখ্যা 2, তার উপরে বর্গ প্লাস b এর মান ধরেছি একটি পূর্ণ সংখ্যা 3, তার উপরে বর্গ প্লাস এর মান 2 ইনটু b এর মান 3। 2 কে বর্গ করলে আসে 4 প্লাস 3 কে বর্গ করলে আসে 9 প্লাস 3 দুগুণ 6, অর্থাৎ 13 আর 6 19 আসে। দেখো 19 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ খ নাম্বারও আমাদের অ্যান্সার হবে না, খ নাম্বারও হবে না, ক নাম্বারও হবে না। দেখো গ নাম্বারে কি দেওয়া আছে? গ নাম্বারে দেওয়া আছে 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2ab গুণন করলে যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2ab যোগ করলে দেখি একটি পূর্ণবর্গ সংখ্যা আসে কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর মান ধরেছি আমরা একটি পূর্ণ সংখ্যা 2, অর্থাৎ 2 এর উপর বর্গ প্লাস b এর মান ধরেছি একটি পূর্ণ সংখ্যা 3, তার উপরে বর্গ যেহেতু দেওয়া আছে বর্গ দিলাম প্লাস 2 ইনটু এর মান 2 ইনটু b এর মান 3 ধরেছি। তাহলে 2 কে বর্গ করলে আসে 4 প্লাস 3 কে বর্গ করলে আসে 9 প্লাস দেখো 2 দুগুণ 4, 3 2 দুগুণ 4, 3 4 12, অর্থাৎ 12 আসে এখানে। তাহলে গুণন করলে যোগ করলে কত আসে? দেখো 13 আর 12 25, 25 আসে।
25 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। 5 কে বর্গ করলে আসে 25, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে 2ab যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর দেখো ঘ নাম্বার দেওয়া আছে ab, অর্থাৎ এই খ নাম্বারের রেজাল্ট আসবে হচ্ছে 19 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 25। গ নাম্বার হবে আমাদের অ্যান্সার 2ab। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে 2ab যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ নাম্বার 2ab।